আমি শুনতে পেলাম দেবর এবং শ্বশুর নিজেদের মধ্যে কথা বলছিলেন, বাবা, তাড়াহুড়ো না করাই ভালো। প্রিয়া এখনও তরুণ, তার সবকিছু বোঝার ক্ষমতা আছে, তবে আমাদের আরও কিছুটা সময় নেওয়া উচিত। শ্বশুর উত্তরে বললেন, তুমি খুব সতর্ক, তবে এমন সুন্দর মেয়েকে সামনে রেখে ধৈর্য রাখা কঠিন। এই কথাগুলো শুনে আমি বেশ অস্বস্তি বোধ করতে লাগলাম। কিছু বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু জেন শরীর অসাড় হয়ে আসছিল। তারা রুম থেকে বেরোনোর আগেই আমি তাড়াতাড়ি নিজের রুমে ফিরে এলাম। কিছুক্ষণ পর তারা আমার রুমে এসে, আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইবই করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমি এমন একটি বাড়িতে বিয়ে হয় যেখানে লোকজন ছিল না। ছোটবেলায় আমি দেখতে সুন্দর এবং আকর্ষণীয় ছিলাম। যখন আমার বয়স 11 বছর ছিল, তখন থেকেই মানুষ আমার সৌন্দর্য নিয়ে কথা বলতো। যখন আমার বয়স 18, আমার বিয়ে হলো। বিয়ের পর প্রথম রাতেই আমার স্বামী তার কাজের কারণে শহরে চলে যায়। আমি তখন একা ছিলাম, আর সেদিন রাতে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের বাথরুম থেকে আমার শ্বশুর বের হচ্ছেন। এটা দেখে আমি কিছুটা অস্বস্তি বোধ করি, তবে আমি তখন কিছু বলিনি। আমার স্বামী শহরে যাওয়ার পর বাড়িতে শুধু আমি, আমার শ্বশুর এবং আমার 20 বছর বয়সী দেবর ছিলাম। আমরা তিনজনই বাড়িতে ছিলাম। আর সেই পরিস্থিতিতে নিজেকে একটু অপ্রস্তুত মনে হচ্ছিল। এই ধরনের পরিবেশে নিজেকে সামলে নেওয়া এবং পরিবারের মধ্যে সম্পর্কের সঠিক ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জের ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমি সবকিছু ঠিক করে নিতে পেরেছিলাম না। কারণ আমার সাথে কিছু ঘটতে যাচ্ছিল যা আমি কখনো ভাবতেও পারিনি। শ্বশুরবাড়িতে আমি যখনই মাথা নিচু করে চুপচাপ থাকতাম, তখন আমার দেবর, কুনাল, আমাকে আমার নাম ধরে ডাকত। যদিও আমি তার বড় ভাইয়ের বউ, কিন্তু বয়সে আমি তার থেকে ছোট ছিলাম। সে সবসময় আমার নাম ধরে ডাকত, যা আমাকে একটু অস্বস্তিতে ফেলত। স্বামীকে ছাড়া আমি খুব একা বোধ করতে লাগলাম। আমার স্বামীকে ভীষণ মিস করছিলাম, কিন্তু তখনই বাবার বাড়ি যাওয়ার উপায় ছিল না। একদিন দুপুরে রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। আমার মনের অবস্থা বুঝে কুনাল রান্নাঘরে এসে বলল, ভাবি, তুমি কাঁদছো কেন? আমি ওকে আমার কষ্টের কারণ বলতে চাচ্ছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত বলে দিলাম। তখন সে বলল, ভাবি, আমি দাদাকে ফোন করি। কিছুক্ষণ পর আমার স্বামীর সাথে কথা বলতে সে জানালো, আমি খুব ব্যস্ত আছি, কিন্তু খুব শিগগিরই তোমাকে শহরে নিয়ে আসব। ফোন রেখে দেবর বলল, ভাবি, দাদা চাইছে তুমি আমাদের খেয়াল রাখো, তাহলেই সে খুশি হবে। আমার স্বামীর কথা ভেবে আমার মনের মধ্যে শান্তি এলো। আমি চেয়েছিলাম আমার শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে, আর সেই মুহূর্তে আমার মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠল। পাশে থাকা কুনাল বলল, ভাবি, যদি কিছু মন খারাপ হয় আমাকে বলো, লজ্জা পেও না। ও ছিল খুবই সরল। দেবর মাঝে মাঝে আমাকে ভাবি বলে ডাকত, কিন্তু ধীরে ধীরে আমি তার সাথে কথা বলতে শুরু করলাম, কারণ তখনও আমার শ্বশুরের সাথে বিশেষভাবে কথা হয়নি। এক সন্ধ্যায় শ্বশুর যখন বাড়িতে ফিরলেন, তার জামাকাপড় ময়লা ও কাদায় ঢেকে গিয়েছিল। আমি বুঝতে পারলাম তিনি হয়তো কোথাও কাদায় পড়ে গিয়েছেন। তিনি আমাকে ডেকে বললেন আমার কাপড় বদলে দিতে হবে, আর ঘরে তখন আর কেউ ছিল না। তিনি আমাকে সাহায্য করতে বললেন এবং তার শরীরে ময়লা ও কাদা পরিষ্কার করার জন্য পানি ঢালতে বললেন। আমি কিছুটা দ্বিধায় ছিলাম, কারণ এর আগে এমন পরিস্থিতিতে পড়িনি। তবে পরিস্থিতি বুঝে আমি তার শরীরে পানি ঢালতে শুরু করলাম। শ্বশুর দাঁড়িয়েছিলেন, যেন এতে কোনো লজ্জা নেই। আমার মন একটু সংকোচে ভরা ছিল, তবু আমি কাজটা করছিলাম। তিনি বললেন, পানি ঠিকমতো পড়ছে না, একটু কাছ থেকে ঢালো। আমি কাছাকাছি গিয়ে পানি ঢালতে লাগলাম। এর মধ্যে তিনি আমাকে বললেন কোথায় এবং কিভাবে পরিষ্কার করতে হবে, আর আমি তার নির্দেশনা মতো কাজ করছিলাম। তখনই কুনাল বাসায় ফিরে এলো। সে এসে আমাকে বলল, ভাবি, আমি বাবার সাহায্য করব, তুমি একটু ঘরে চলে যাও। আমি শ্বশুরের সাথে থাকায় আমার শাড়িও ভিজে গিয়েছিল, তাই ঘরে ঢুকে শাড়ি বদলাতে লাগলাম। কিছুক্ষণ পরে আমি বাইরে গিয়ে লক্ষ্য করলাম ভেজা পায়ের ছাপ কুনাল এর রুমের দিকে যাচ্ছে। আমার মনে সন্দেহ জাগল, কিন্তু তেমন কিছু না ভেবে চুপ করে থাকলাম। বাড়িতে নতুন এসেছি, তাই এসব নিয়ে কথা বলা ঠিক মনে হলো না। রাতে যখন আমি শ্বশুর ও কুনালকে খাবার পরিবেশন করছিলাম, শ্বশুর হঠাৎ আমার হাত ধরে বললেন, তুমি এখন এই বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের সাথেই বসে খাও। আমার খাওয়া শেষ হওয়ার পর শ্বশুর আমাকে হেসে বললেন, বৌমা, কবে দাদা বানাবে আমাকে? আমি তো খুব দ্রুত এই বাড়িতে নাতির হাসি শুনতে চাই। তার কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কারণ আমার স্বামী তখন বাড়িতে ছিল না।
মনে মনে ভাবলাম হয়তো আমার স্বামী আর শ্বশুরের মধ্যে কিছু আলোচনা হয়েছে, আর শ্বশুর তার নাতি নিয়ে ইঙ্গিত দিচ্ছেন, যার মানে আমার স্বামী শীঘ্রই ফিরে আসবে। আমার ধারণা ছিল হয়তো আমার স্বামী সুনীল আমাকে সারপ্রাইজ দিতে চাইছে, আর শ্বশুর সরাসরি না বলে ঘুরিয়ে কথা বলছেন। তবে শ্বশুর আর কিছু না বলায় আমি তাকে কোনো প্রশ্ন করিনি। রাতের খাবারের পরে শ্বশুর আমাকে তার ঘরে ডেকে বললেন তার পায়ে তেল মালিশ করে দিতে। আমি তার ঘরে গিয়ে দেখি তিনি হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে বসে আছেন। আমি তার পায়ে তেল লাগিয়ে মালিশ করতে শুরু করলাম, আর তখন তিনি আমার কাজের প্রশংসা করতে লাগলেন। তোমার হাতের ছোঁয়া খুবই মনোমুগ্ধকর, বলতে বলতে কিছু অস্বস্তিকর কথা বললেন, যা আমাকে বিব্রত করল। আমি মাথা নিচু করে থাকলাম। আমি যখন রুম থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন তিনি আবার বললেন, বুমা, সুনীলকে মিস করছো। জানি, কিন্তু এখন তার কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা করো না, সুনীল যেমন আমার ছেলে, তেমনি তোমারও কোনো কমতি নেই। আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। যদি কোনো কিছু খারাপ লাগছিল, তখন শ্বশুর যখন আমার সাথে কথা বলছিলেন, হঠাৎ তিনি খেয়াল করলেন যে দেবর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। শ্বশুর তাকে ডাকলেন এবং শ্বশুরের ঘরে চলে এলো। আমি ভেবেছিলাম শ্বশুর দেবরকে ধমক দেবেন, কারণ সে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা শুনছিল। কিন্তু এর পরিবর্তে তিনি বললেন, তুমি যখন আমাকে দরকার মনে করবে না, তখন তোমার দেবরকে বলো, সে তো তোমার স্বামীর ভাই। আমরা সবাই এক, তুমি আমাদের পরিবারেরই একজন। শ্বশুরের এই কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু তিনি এমনভাবে বলছিলেন যেন কোনো দোষের কিছু নেই। আমি চুপচাপ মাথা নেড়ে আমার ঘরে ফিরে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দেবর আমার পাশেই ঘুমাচ্ছে। আমি অবাক হলাম, কিন্তু আরও অবাক হলাম যখন দেখি শ্বশুর আমার ঘরের বাথরুম থেকে বেরিয়ে আসছেন। আগের রাতের কথাগুলো মনে পড়তে লাগল, যখন শ্বশুর বলেছিলেন আমরা সবাই একই পরিবারের অংশ। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে বিছানা থেকে উঠে দেবরকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কিভাবে এলে? দেবর কুনাল হাসতে হাসতে বলল, ভাবি, ভয় পেও না। রাতে আমার ঘরের ফ্যান বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আমাকে জাগিয়ে দিলে। আমি ঠিক বুঝতে পারিনি এবং তাই এমনটা হলো। মাফ করে দিও। আমি কিছুটা অস্বস্তিতে ছিলাম, কিন্তু তার কথাগুলো শুনে তেমন কিছু বললাম না। এরপর দেবর বলল, বাবা গতকাল বলেছিলেন সুনীল ভাই আর আমি তো এক, এই বাড়িতে আমারও সমান অধিকার আছে। তার কথার মধ্যে একটু অদ্ভুত ভাব ছিল, যা আমার মনকে অশান্ত করে তুলল। দেবর কুনাল এর এই আচরণ নিয়ে আমি ভাবলাম আমার স্বামীকে অবশ্যই বলবো। বিয়ের পরের এই সকালটা আমার জন্য আনন্দময় হওয়ার বদলে অনেকটা বিভ্রান্তিকর হয়ে গেল। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আমার স্বামী সুনীল ফিরে আসবে, যাতে আমি সবকিছু তাকে বলতে পারি। সকালে ঘুম থেকে উঠে দেখি শ্বশুর আমার বাথরুম থেকে বেরিয়ে আসছেন। আমাদের বাড়িতে আমার ঘর ছাড়া সবার জন্য একটি সাধারণ বাথরুম ছিল, তাই প্রথমে আমি কিছুটা অবাক হলেও পরে বুঝলাম যে সাধারণ বাথরুমের কল হয়তো নষ্ট হয়ে গেছে। নাস্তার সময় শ্বশুর দেবরকে বললেন, বিকেলে আমি বাথরুমের ট্যাপ ঠিক করতে আসব, তুমি ঘরেই থাকো। সেই দিন সকালে শ্বশুর এসে বাথরুমের মেরামত কাজ করলেন। তিনি গ্রামের হাসপাতালে কাজ করতেন, আর কুনাল দেবর তখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। দুপুরে শ্বশুর কাজ শেষে বেরিয়ে গেলে কুনাল আমার রুমে এলো। তার হাতে একটি ছোট বক্স ছিল। কুনাল বলল, এটা সুনীল দাদা পাঠিয়েছে। আমি বক্সটা খুলে দেখি ভিতরে অনেক মিষ্টি আর একটি চিঠি। চিঠিতে সুনীল লিখেছে, প্রিয় স্ত্রী, আমি খুব শিগগিরই গ্রামে আসছি। সুনীল এর মেসেজ পড়ে আমি খুব খুশি হলাম। সেই আনন্দে তার পাঠানো মিষ্টি মুখে দিলাম এবং একে একে ৩-৪টি মিষ্টি খেয়ে ফেললাম। দেবর মিষ্টি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে গেলাম। ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে আয়নায় নিজের মুখের দিকে তাকালাম। মনে হলো আমি ১ ঘন্টা ঘুমিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল অনেকটা সময় কেটে গেছে। আসলে সেদিন আমি সারা দিন রাত ঘুমিয়েছিলাম সেটা জানতামই না। দরজা খুলতেই দেখি আমার ছোটবেলার বান্ধবী রুমি দাঁড়িয়ে আছে। রুমি আমাকে দেখে বলল, আমি তো কাল তোমার সাথে দেখা করতে এসেছিলাম। রুমি আরও বলল যে সে কাল আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমি এত গভীর ঘুমে ছিলাম যে টের পাইনি। সে বলল, আমি শুনেছি তুমি এই গ্রামে বিয়ে করেছ, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। রুমি আরও বলল, প্রিয়া, তোমার দেবরকে খুব খুশি দেখাচ্ছিল এবং এটা তোমার শরীরের ভাষাতেও স্পষ্ট ছিল। গতকাল যখন আমি এসেছিলাম সে তোমার পাশে বসেছিল। তোমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো দেখাচ্ছে। রুমি আমার দেবরকে আমার স্বামী মনে করেছিল। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে রুমিকে জিজ্ঞেস করলাম,
তুমি কাকে আমার স্বামী ভেবেছ? রুমি বলল, তোমার ঘরে যে লোকটি তোমার খাটে বসেছিল, আমি তো তাকে জামাই ভেবেছিলাম। তার নাম কুনাল, তাই না? আমি হেসে বললাম, না, কুনাল আমার স্বামী নয়, সে আমার দেবর। আমার স্বামী সুনীল শহরে কাজ করে এবং শীঘ্রই ফিরে আসবে। রুমির মুখে একটু অস্বস্তি দেখা গেল। সে বলল, তোমার স্বামী যখন শহরে থাকে তখন তুমি শ্বশুরবাড়িতে একা কিভাবে থাকো? তোমার মতো মেয়ের একা থাকা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব তোমার স্বামীর সাথে শহরে চলে যাও। তার কথাগুলো আমাকে কিছুটা চিন্তায় ফেলল। রুমির কথা কিছুটা সঠিক ছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে বাড়িতে একা থাকাটা আর নিরাপদ মনে হচ্ছে না। প্রতিদিনের সাধারণ কথাগুলো এখন অন্য ইঙ্গিত দিচ্ছিল। আমি যে এত গভীর ঘুমিয়েছিলাম সেটা নিয়েও একটু অস্বস্তি লাগছিল। রুমি তার স্বাভাবিক হাসি খুশি মেজাজে আমার সাথে মজা করতে করতে বলল, তোমার স্বামীর নিশ্চয়ই মোবাইল আছে এবং সে সোশ্যাল মিডিয়াতেও থাকবে। আমি বললাম, আমি এসব কিছু জানি না। আমার নিজেরও মোবাইল নেই। রুমি তখন বলল, তাহলে আমি তোমার স্বামীর নাম সোশ্যাল মিডিয়ায় খুঁজে দেখব। সে তার ফোনে কিছুক্ষণ সার্চ করে সুনীল এর বেশ কয়েকটি ছবি পেল। ছবি দেখে রুমি খুশি হয়ে বাড়ি চলে গেল। রুমি ছোটবেলা থেকেই খুব শিক্ষিত এবং তার বাবা মা তাকে ভালো শিক্ষা দিয়েছেন। রুমি তার মামার বাড়িতে চলে গেল, আর শ্বশুর ও দেবর কুনাল আচমকাই আমার সাথে একটু দূরত্ব বজায় রাখতে শুরু করল। রাতের খাবারের পরে শ্বশুর কুনালকে তার ঘরে ডাকলেন এবং কুনাল দ্বিধা না করে সেখানে চলে গেল। কেন জানি না, কিন্তু আমার মনে কৌতূহল জাগল। তাদের কথোপকথন শুনতে আমি ধীরে ধীরে শ্বশুরের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি শুনতে পেলাম দেবর এবং শ্বশুর নিজেদের মধ্যে কথা বলছিলেন, বাবা, তাড়াহুড়ো না করাই ভালো। প্রিয়া এখনও তরুণ, তার সবকিছু বোঝার ক্ষমতা আছে, তবে আমাদের আরও কিছুটা সময় নেওয়া উচিত। শ্বশুর উত্তরে বললেন, তুমি খুব সতর্ক, তবে এমন সুন্দর মেয়েকে সামনে রেখে ধৈর্য রাখা কঠিন। এই কথাগুলো শুনে আমি বেশ অস্বস্তি বোধ করতে লাগলাম। কিছু বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু যেন শরীর অসাড় হয়ে আসছিল। তারা রুম থেকে বেরোনোর আগেই আমি তাড়াতাড়ি নিজের রুমে ফিরে এলাম। একসময় দেবর এসে আমাকে একটা বক্স দিয়ে বলল, এটা দাদা তোমার জন্য পাঠিয়েছে। আমি বক্সটা খুলে মিষ্টি দেখতে পেলাম। দেবর বলল, দাদা তোমার জন্য বিশেষ মিষ্টি পাঠিয়েছে। কিন্তু মিষ্টি খাওয়ার পর কিছু অদ্ভুত অনুভূতি হতে থাকল। আমি সাথে সাথে বাথরুমে গিয়ে মিষ্টি ফেলে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। আলো জ্বালাতেই দেখি আমার বন্ধু রুমি আমার পাশে বসে আছে, হাতে একটা লাঠি নিয়ে। রুমি আমার ব্যাপারে সে আমাকে কিছু জানাতে এসেছিল। রুমি বলল, প্রিয়া সবকিছু রেকর্ড করেছে। রুমি দেবরকে বলছে, এখন তুমি যদি সত্যি বলো না, তাহলে আমরা তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমার বন্ধু সবা আগে থেকেই বুঝে গিয়েছিল কিছু একটা ঠিক নেই। তখন আমি দেবরকে বললাম, প্রিয়া সব রেকর্ডিং করেছে। তুমি যদি এখন না বলো তাহলে আমরা পুলিশের কাছে যাব। দেবর কিছুটা ভয় পেয়ে গেল এবং আমাকে বলল যে তার বাবা দাদার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু দাদা শহরে গিয়ে অন্য একটি মেয়ের প্রেমে পড়েছিল। দাদা সেই মেয়েকেই বিয়ে করেছে, কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারেনি। পরে দেবর তার বাবাকে জানায় দাদা শহরে তার প্রথম স্ত্রীকে নিয়ে ব্যস্ত। তার বাবা এই দ্বিতীয় বিয়েকে স্বীকৃতি দিতে রাজি হননি এবং সেই কারণেই আমার ভাই বিয়ের রাতেই শহরে চলে যায়। গ্রামের বাড়িতে ফিরে আসার জন্য তার বাবার অনুরোধ সত্ত্বেও ভাই তার প্রথম স্ত্রীর সঙ্গেই থাকতে চেয়েছে এবং কখনোই তোমার কাছে ফিরতে চায়নি। দেবর বলতে থাকে, বাবা ভেবেছিলেন যদি দাদা ফিরে না আসে তাহলে গ্রামের মানুষ এবং পরিবার জানতে চাইবে সে কোথায়। তাই সম্মান বাঁচানোর জন্য বাবা আমাকে তোমার কাছে আসতে বলেন, যেন আমরা একসঙ্গে থাকি এবং এই সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলি। বাবা আমাদের সম্পর্ক নিয়ে একটি গল্প সাজিয়েছিলেন, যাতে কারো কাছে অপমান না হয়। মানুষ ভাবুক আমরা একে অপরকে ভালোবাসি, এটাই ঠিক। দাদার পাঠানো পার্সেল ও চিঠিও তার পরিকল্পনার অংশ ছিল। কুনাল আরও বলল, তোমার জন্য মিষ্টি আনার আসল উদ্দেশ্য ভিন্ন ছিল। বাবা ওষুধ মেশানোর পর ভেবেছিলেন তুমি মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু তোমাকে শান্তভাবে ঘুমাতে দেখে আমি আর কিছু করতে পারিনি। নিজের প্রতি ঘৃণা বোধ হচ্ছিল। বাবার কথায় প্রথমে প্রভাবিত হলেও তোমার নিষ্পাপ মুখ দেখে আমার বিবেক বাধা দেয়। আমি কিছু না করেই তোমার ঘর থেকে বেরিয়ে আসি। পরে বুঝলাম দাদা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বাবার প্রভাবে আমার জীবনও ঝুঁকিতে পড়েছে। রুমির মোবাইলে স্বামীর একটি ছবি দেখলাম, যেখানে সে অন্য এক মেয়ের সাথে ছিল। তখনই বুঝতে পারি বাবার পরিকল্পনা কতটা ভুল ছিল। আমি ভেবেছিলাম
আমার জীবনটা একদম অন্ধকারে তলিয়ে যাচ্ছে, কিন্তু দেবর তখন এমন কিছু প্রস্তাব দিল যা আমি কল্পনাও করিনি। সে চাইল আমাকে বিয়ে করতে, যাতে আমার জীবনে আর কোনো অশান্তি না থাকে। তার এমন প্রস্তাব আমাকে ভাবায়, কারণ আমার শ্বশুর সবসময় আমাকে নানা দিক থেকে বোঝাতে চেয়েছেন, কিন্তু তিনি আসলে নিজের চিন্তাভাবনার সীমানা থেকে কখনো বের হতে পারেননি। তার মনোযোগ ছিল কেবল সমাজের মানুষের কি বলবে সেই দিকে। মাঝে মাঝে বাবা মায়েরা নিজেদের সন্তানের কথা শোনার পরিবর্তে তাদের নিজেদের ইচ্ছা ও মতামত চাপিয়ে দেন, কিন্তু সন্তানদের চিন্তাভাবনা এবং অনুভূতি বোঝারও সমান প্রয়োজন। এটা বোঝা দরকার যে প্রত্যেকের জীবনের সিদ্ধান্ত তাদের নিজস্ব হওয়া উচিত, অন্যের চাপিয়ে দেওয়া নয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।